আমন্ত্রণ ২১-এর রাতে আমাদের আজকের বিষয় ঐক্য, স্বার্থ না আদর্শ। আজকে আমাদের সঙ্গে উপস্থিত আছেন গণমাধ্যম ব্যক্তিত্ব ডাক্তার আব্দুল তুষার। আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে আছেন সিনিয়র সাংবাদিক এম এ আজিজ। আপনাকেও স্বাগত জানাচ্ছি। আজকে আমরা বেশ কিছু বিষয়ে দেখেছি, নির্বাচন কমিশনে আপিলের কাজটি চলছে, নিরাপত্তা পরিস্থিতি নিয়েও কথা বলেছেন। আমরা দেখেছি গতকালকেও রাজধানীতে একটি নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে এবং সম্প্রতি যদি আমি দেখি যে একাধিক এই ধরনের ঘটনা ঘটেছে, যেটা নিয়ে উদ্বেগের বিষয় আছে, আলোচনাও চলছে। কিন্তু আমি আলোচনায় যাবার আগে আমি স্বার্থ না আদর্শ এই বিষয়ে একটি মন্তব্য উল্লেখ করতে চাই। আগামী সরকারকে জুলাই গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চেয়ে বড় ফ্যাসিস্ট বানানোর সব উদ্যোগ চলছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কাইয়ুম। রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি বলেন, এস্টাবলিশমেন্ট ও তার অংশ হিসেবে নির্বাচন কমিশন দুই দলের মধ্যে নির্বাচনকে আটকে রেখেছে। এর ফলাফল হলো ৭১ ও একটি লিবারেল সোসাইটির পক্ষে ভোট দিতে চাইলে আপনাকে বিএনপির লুটপাট আর চাঁদাবাজি মেনে নিতে হবে। আবার ইসলামী সেন্টিমেন্ট থেকে কিংবা সংস্কারের পক্ষে ভোট দিতে চাইলে আপনাকে জামায়াত ইসলামীর গণহত্যা চেপে যেতে হবে। হাসনাত কাইয়ুম বলেন, এই দুই ধারার বাইরে আপনি ৭১-এর পক্ষে, সংস্কারের পক্ষে, ২৪ ও ৯০-এর পক্ষে, লিবারেল সোসাইটির পক্ষে ভোট দিতে চাইলে আপনার সামনে কোনো অপশন নির্বাচন কমিশন রাখেনি। তুষার ভাইকে দিয়ে শুরু করতে চাই। স্বার্থ না আদর্শ? নির্বাচন কমিশন তো এই অপশন রাখার জায়গায় না। নির্বাচন কমিশন নির্বাচনটা আয়োজন করবে, অপশন তৈরি করবে রাজনৈতিক দল। যিনি মন্তব্য করেছেন হাসনাত কাইয়ুম সাহেব, তিনি এবি পার্টি আর এনসিপির সাথে একটা জোট ছিল, সেখানে যোগ দিয়েছিলেন না? তো অপশন কমানোর বুদ্ধি তো তাদেরই। যখন তিনটা দল এক জায়গায় হয় তাহলে তিনটা অপশনের জায়গায় একটা অপশন হয়। তারপর আবার তাদের ওই মোর্চা কী করেছে, সেই অপশন থেকে আরও অপশন কমিয়ে ফেলে দুই দল গিয়ে যোগ দিয়েছে জামাতে ইসলামের জোটে, যেখানে জামাতে ইসলাম, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস, তাই না, এরা সবাই আছে। তারপরে আরও যারা, ওই যে মামুনুল হক সাহেবের দল, হাফেজ হুজুর সাহেবের দল, সব আছে না ওখানে? তো ওরা আছে। তো অপশন কমানোর বুদ্ধিটা কে করেছে? হাসনাত কাইয়ুম সাহেবরাই করেছেন। ওনারা আলাদা আলাদা প্রার্থী দিতেন, এবি পার্টি আলাদা, তারপরে এনসিপি আলাদা, জামাত আলাদা, অন্য যারা আছে সবাই আলাদা আলাদা। নির্বাচন কমিশন তো অপশন তৈরি করা বা কমানো বা বাড়ানোর কাজটা করে না। নির্বাচন কমিশনের কাছে গিয়ে যে নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দিবে, নির্বাচন কমিশন হিসাব করবে মনোনয়নপত্র ঠিক আছে নাকি নাই, স্বতন্ত্র নাকি দলীয়, এবং তারপরে তাকে ইয়াস বলবে অথবা নো বলবে। এতটুকুই। নির্বাচন কমিশন সেই দায়িত্ব পালন করছে। হাসনাত কাইয়ুম সাহেবরা রাষ্ট্র সংস্কার করে এক বিরাট কাণ্ড করে দিয়েছেন না? তো এত যে সংস্কার করলেন, এই যে 15 মাস, 16 মাস, 17 মাস ধরে, এই সংস্কারের ফলাফল তো এইটা। ওনার নিবন্ধন পাননি, সেজন্য হয়তো বলছেন যে অপশন রাখেনি। নিবন্ধন পাওয়ার যোগ্যতা নাই, কিন্তু এইটাই তো ঘটনা। আরেকটি কথা বলছেন যে স্বতন্ত্র হিসেবে যে নির্বাচন করতে চান সেই বিষয়েও তাদের প্রার্থিতা বাতিল করা হচ্ছে, তুচ্ছ। তাদের প্রার্থীরা স্বতন্ত্র প্রার্থীর যোগ্যতা নাই। সংস্কারের সময় তাদেরকে আমরা বারবার বলেছি, এরকম টকশোতে দাঁড়িয়ে, আপনার টকশোতে আমি 3বার বলেছি, আমার মনে আছে, যে স্বতন্ত্র প্রার্থীরা যাতে দাঁড়াতে না পারে সেই ব্যবস্থা এই নির্বাচন কমিশনের যে নিয়মাবলী প্রার্থীর বিষয়ক, সেখানে আছে। 1% ভোট আগের থেকে সই নিয়ে, ভোটার নাম্বার, এনআইডি, সিগনেচার, ফোন নাম্বার সহ 1% ভোটারের ভোট জমা দিতে হবে। যে আসনে ভোটার বেশি সেই আসনে স্বতন্ত্র প্রার্থী দাঁড়ানো আরও কঠিন। যে আসনে ভোটার কম সেখানে তবু কিছু হয়তো সম্ভব। ভোটাররা গড়ে 3.5 লাখ থেকে 5.5 লাখ ভোটার, সমস্ত সমস্ত যে আসন সেইখানে। তাহলে একটা 5 লাখ যদি গড়ে ধরেন ভোটার হয়, বা 4 লাখ, তাহলে মিনিমাম 4,000 ভোটারের এই ঘটনা লাগে। এবং নির্বাচন কমিশন কি করে, ওইখান থেকে দৈব চয়নের ভিত্তিতে 10 জনকে ফোন করে, এবং 10 জনের মধ্যে 1 জন বা 2 জন যদি না পাওয়া যায় অথবা উল্টাপাল্টা বলে, বাতিল করে দেয়। 4,000 লোকের মধ্যে থেকে মাত্র 10 জনের সাথে কথা বলে ওনারা পুরাটা বাতিল করে দেয়। ওনাদেরও তো 1%-এর সাথে কথা বলা উচিত। একটা প্রার্থীকে যেমন বাধ্য করছে 1% ভোটারের ভোট নিয়ে আসতে, আরও মজার ব্যাপার, এই 5 লাখ ভোটার কি সবাই ভোট দিতে যাবে? তা তো যাবে না। ওই আসনে দেখা যাবে 40%, 50%, ম্যাক্সিমাম 70% ভোটার যাবে। তাহলে একটা 5 লাখ ভোটারের যদি ভোট কেন্দ্র হয়, তাহলে 3.5 লাখ যাবে ভোট দিতে। তাহলে তো এই 1% হওয়া উচিত 3,500। ওনারা ধরে নিচ্ছে সকল ভোটার ভোট দিতে গেলে সেইটার 1%-এর সিগনেচার সহ হাজির হইতে হবে। তাসনিম যারা পর্যন্ত আটকে গিয়েছে। তো এই কাণ্ড যখন হয়েছে, ওনারা যে সংস্কারের এত দাবি দেওয়া নিয়ে ঐকমত্য কমিশন, আলী রিয়াজ সহ আরও কত কত লোক বিদেশ থেকে আমদানি করা, দেশ থেকে পয়দা করা, ওনারা যে যোগ দিয়েছিলেন, ওনারা তখন এই সংস্কারগুলো চান নাই কেন? জুলাই সনদের সংস্কারের আগে তো নির্বাচনের পদ্ধতি সংস্কার করা দরকার ছিল। এখন ওনারা নির্বাচন কমিশনকে দোষী করছেন। নির্বাচন কমিশনকে আইনের বাইরে কিছু করছে। এই আইন বদলানোর দায়িত্ব কার ছিল?
এই প্রশ্নটি আমি গত কয়েকদিন ধরে একাধিক ওনারা একেবারে দিক থেকে শুরুতেই করেছি। রাষ্ট্র সংস্কার করে ফেলে। এদের অবস্থা কিরকম জানেন? কিছু সিভিল ইঞ্জিনিয়ার আছে, পাস টাস করেন, এমনি নিজেরা সিভিল ইঞ্জিনিয়ার, যে কোনো বিল্ডিং এ ঢুকে বলে কি এই বিল্ডিং এর তো সমস্ত খারাপ, তাহলে আমাদের এই বিল্ডিং এর সমস্ত ডিজাইন আগের থেকে করতে হবে, এগুলা বলে। কিন্তু আসলে যেটা দরকার ছিল, বিল্ডিং এ ঢোকার মুখে সিঁড়ি নাই, আগে সিঁড়িটা দিতে হবে। তো এই সিঁড়িটাই তো হচ্ছে নির্বাচন। সেইখানে এই নির্বাচনের জায়গাটাই ওনারা বাদ দিয়ে বাকি সব কিছু করেছেন। নির্বাচনের পরে সংসদ আসিলে সংসদের সদস্যরা 270 দিনের মধ্যে না কত দিনের মধ্যে, আবার 6 মাসের মধ্যে আবার সব কথা শুনতে হবে, এটা না শুনলে ওইটা, ওইটা না শুনলে এইটা, গণভোট করতে হবে, এগুলাই করে গেছে। নির্বাচনের পরে কি করবে সেটা, নির্বাচনটা কেমনে হবে সেটা নিয়ে আলাপ করেন নাই কেন? সেটি কেন করেননি? আমি এই প্রশ্নই করছিলাম গত কয়েকদিন বড় ধরে। বড় সংস্কার চিন্তা করে, রাষ্ট্র সংস্কার আন্দোলন, বুঝছেন এটার অবস্থা কেমন? আমি আরেকটা উদাহরণ দিই। একটা কম্পিউটারকে প্রশ্ন করা হয়েছে যে একটা সিঁড়ি দিয়ে ওঠার সময় সবাই হোঁচট খায়, তো এটা কেমনে করে বন্ধ করবে? তো কম্পিউটার অনেক এরকম কমিশন করে, ওই কম্পিউটার অনেক সবার সাথে মানে অনেক ডিসকাশন করে, এআই তো আলাপ করে বলছে যে সবাই কোন সিঁড়িতে হোঁচট খায়, বলে প্রথম সিঁড়িতে। বলে প্রথম সিঁড়িটা বাদ দিয়ে দেন। প্রথম সিঁড়িটা বাদ দিয়ে দিলে যে দ্বিতীয় সিঁড়িটাই প্রথম সিঁড়ি হয়ে যাবে, এটা বুদ্ধির মধ্যে নাই। এই যে এত রাষ্ট্র সংস্কার না করে আমাদের মতো আমজনতা আছে না, রাস্তাঘাটে যে আমরা ঘুরে বেড়াই, কথাবার্তা বলি, হ্যাঁ, আমার সাথে আরেকটা ছেলে আসে, ওকে সবাই আমতারেক বলে। এই আমতারেক, আমজনতা, এদের কথাবার্তা একটু শুনলে পরে এই গন্ডগোলটা হতো না। বারবার আমরা বলেছি যে এই যে আদেশনামা রয়েছে এই প্রার্থীদের, সেখানে যোগ্যতার জায়গায় এমনভাবে তৈরি করা হয়েছে যে আপনি একটা ফালতু দলের জন্য হয়ে আসলে আপনি সাথে সাথে নমিনেশন ওকে হয়ে যাবে, অথচ আপনি বাংলাদেশের সেরা ব্যক্তিটা না হল ব্যক্তিও যদি হন, এমনকি আপনি ডক্টর মোহাম্মদ ইউনূস হলো নির্বাচন করতে গেলে ওনাকে দরজা গিয়ে বলতে হবে আমাকে একটু সাইন দেন, ভোটার নম্বর মিলাবে, এবং 10 জনের মধ্যে 2 জনকে না পাওয়া গেলে বাতিল হয়ে যাবে। তো এখন ওনার মনে করেন উনি যে যাদের কাছ থেকে সিগনেচার নিয়েছে, ওনার উপদেষ্টা পরিষদের অনেকে আছে, এদের ওনার যেসব লোকজন উনি বিদেশ থেকে আনছেন এরা আছে, এদের 10 জনকে ফোন করে দেখা যাবে 4 জন, একজন অস্ট্রেলিয়া, একজন নেদারল্যান্ডে, একজন আমেরিকা, ওনারটা বাতিল হয়ে যাবে। তো এইটাই তো সেই নিয়ম। তো সেই নিয়ম করে আপনি বলতেছেন এই কি বলে আমাদেরকে বাধা দেওয়া হচ্ছে, আমাদেরকে এইটা করা হচ্ছে, খেয়াল ছিল না? জি, সেটি বিষয়ে আগেই আসলে আলোচনার দরকার ছিল। যে সংস্কার নিয়ে অনেক কথা হয়েছে। আমি আজিজ ভাইয়ের কাছে আসতে চাই। আজিজ ভাই, ঐক্যের আলোচনা অনেক দিন ধরেই চলছে। মানে এই ঐক্যটা আসলে কোনভাবে, মানে স্বার্থের বিষয়ে আর নাকি আদর্শ ঐক্য? ধন্যবাদ আপনাকে। তুষার ভাইয়ের সাথে আর একটা জিনিস যোগ করে দেই, সেটা হলো ভোটের আগে একজন ভোটার কি করে ওপেন হবে যে আমি অমুকে সমর্থন দিলাম? এটি তো গণতন্ত্রের মধ্যে যায় না। নির্বাচনে করার আগেই আপনার 1% ভোটারকে ওপেন হতে হবে আমি এই প্রার্থীর পক্ষে আছি। এটা কি গণতান্ত্রিক নির্বাচন হলো? নির্বাচন হলো না তো। সুতরাং এই জন্য আমি বলছি, ধরেন আপনি যেটা বলছেন যে আপনার কি ঐক্য দেখেন, এবারে যে ঐক্য হয়েছে, জামাত ইসলাম কিন্তু একটা কথা সত্য বলছে। আমি তো জামাত ইসলামের খুব সমালোচনা করি, তো এটাতে আমি কিন্তু ধন্যবাদ জানাই যে পাতানো নির্বাচন। ওনারা ভাবছে যে পাতানো নির্বাচন, এটা ঠিক। কারণ আগে খুব ইসলামিক দলগুলোর ভোট এক বাক্সে যাবে, গেলে তারা সরকারে চলে যাবে, এই ধারণাটা তৈরি হয়েছিল। দুটা প্রোগ্রাম, একটা হলো ম্যাডাম খালেদা জিয়ার জানাজা, তার আগে তারেক রহমানের অভ্যর্থনা, এই দুটোতে কিন্তু সিনারিও চেঞ্জ হয়ে গেছে। এছাড়াও আরও গোপন ইস্যু আছে। জামাত ইসলামের আমির কোনো এক জায়গায় কথা বলছে না, বলার পরে রয়টারে কইছে না যে ভারত না করছে বলতে। আগে একবার জিএম কাদের ভারতে গিয়ে গেছে না, যাওয়ার পরে এসে বলছে যে না, ভারতে কথা বলতে নিষেধ করে দিছে। তো এখন তো নিষেধ আদেশের ভিতরে আছে আমরা। এখন এটা দেশটাকে কই জায়গা যাবে, ঐক্যটা এটা তো না। এখন ধরেন আমার কিন্তু যতই বলেন এনসিপির কিন্তু একটা ব্র্যান্ড ভ্যালু ছিল, অভ্যুত্থানের শক্তি। তবে এটা ঠিক যে এরা সমাজের কিন্তু অনেকগুলো ক্ষতি করে ফেলছে, যেটা আপনি দেখেন ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য দায়ী। কারণ ক্লাস 8 থেকে 7 থেকে শুরু করে মাস্টার্স পর্যন্ত এই কয়েকটি ব্যাচ কোটা বিরোধী আন্দোলন করে, শেষ পর্যন্ত এসে ধরেন ফ্যাসিবাদের বিলোপ। এরা কিন্তু আর বিসিএস দিতে চায় না, এরা এখন একবারে এমপি মন্ত্রী হতে চায়। হ্যাঁ, ওই মনোজগতের পরিবর্তন করে দিছে। এবং এই ছাত্ররা প্রত্যেকটা আন্দোলনের নেতৃত্ব দিছে অগ্রভাগে, একদম 52 সাল থেকে শুরু করে। কিন্তু
কোনো ছাত্ররা কিন্তু সরকারের অংশীদার হয় নাই এবং এত বিতর্কিত হয় নাই। এই বিতর্কিত হওয়ার কারণে এখন আর সহজে এই যে আওয়াজ মারে না, এইটা না হলে দেখে দেবো আবার অভ্যুত্থান ঘটবে, কেউ তাদের কথা সাড়া দিবে না, ওইটা নষ্ট করে ফেলছে। অর্থাৎ ডাকসুতে শিবির জেতার ফলে আমি বলছি ডাকসু ছিল আন্দোলনের সূতিকাগার। আমি শিবির জেতার পরে আমি বলে দিছি, আগেই বলছি এটা আর সূতিকাগার থাকবে না। শিবিরের অধীনে নেতৃত্বে কেউ আর আন্দোলন করবে না, কোনো আন্দোলন করবে না, শেষ, ডাকসু শেষ। চাকসু বলে যা বলে, শিবির যেখানে আছে দিচ্ছে সেটা আন্দোলনের জায়গা, শেষ। একা একা আন্দোলন করতে হবে। এখন দেখেন না, অনেক হকার তারায়, অমুক তারায়, তমুক তারায়, এগুলি করতেছে না, কিন্তু মূল জায়গায় তো নেই। তো আমার বক্তব্য হলো যে আমার কষ্টটা এই জায়গায়, এই যে অভ্যুত্থানের শক্তিটা, এই শক্তিটা থাকা উচিত ছিল। তাদের তো একটা ব্র্যান্ড ভ্যালু আছে, তারা একটা অভ্যুত্থান ঘটিয়েছে। কিন্তু এই যে কিছু কিছু জামাতের ভিতরে ঢুকে পড়ছে, এটা একটা অন্ধকার যুগে ঢুকে গেছে। আর কিছু আছে মধ্যপন্থা, এক এক করে ডিজাইন করতেছে। জামায়াতের সঙ্গে ঢোকাটাকে অন্ধকার বলছেন কেন আপনি? জামাত তো নিজেই অন্ধকার। জামাত তো অন্ধকার যুগে ঢুকাবে। একটা নারী গেছে, একটা নারী নমিনেশন দিচ্ছে, হিন্দু দিচ্ছে, বৌদ্ধ দিচ্ছে, সবাই দিচ্ছে। ওই যে রটেন মুক্তিযোদ্ধাও দিচ্ছে, হ্যাঁ, আমি গেলে আমারও দিব, ধরেন এরকম। তো যারে পাইতেছে তারে দিতেছে। একটা নারীকে নমিনেশন দিচ্ছে জামাত, বলেন, বলে তো জামাত যে কোনো পোশাক পরতে পারবে, জামাতের জন্য, নারীদের জন্য 5 ঘন্টা শ্রমের কথা বলছে, সব ঠিক আছে, কিন্তু নারীদেরকে কিন্তু রাষ্ট্র অংশগ্রহণ, এটা কিন্তু তারা জামাত অ্যালাউ করে না। এটি অন্ধকার যুগ, এটি অন্ধকার। আমাদের দেশে এখন ভোটার নারীর সংখ্যা বেশি, পুরুষের সংখ্যা কম। নারীকে বাদ দিয়ে দেশ আগায় নিতে পারবেন বলেন? আপনার নারীকে একটা নারী দিছে। বিএনপি দেখেন 5% ইচ্ছে করলে দিতে পারতো, দেয় না, কিন্তু বিএনপিতেও নারী নেতৃত্ব কম, এমপি নমিনেশন কম। জামাত তো দেয়নি, একটাও দেয়নি, একটাও দেয়নি। হিন্দু নিচে, হিন্দু আবার দেখেন না, ওই যে আল্লামা সাইদি সাহেবের ইউটিউবে বক্তৃতা শোনেন না, কোনো হিন্দু কোনো গির্জায় কোনো পূজা যাওয়াই বেদাত, কাফের, একদম সবসময় পাইবেন। অর্থাৎ এই যে ইসলামিক আন্দোলন ঐক্যজোট, হ্যাঁ, তারা তো জামাতকে বলতে এটা ইসলামিক দলই না, হ্যাঁ, দলই না। যে বলছে না ওই ইসলামিক ঐক্যজোটের আমির, যে কোনো দেশের সমাজতন্ত্র কায়েম হলেও সেখানেও ইসলাম ধর্মের উত্থান ঘটতে পারে, তবে জামাত যদি যায় সেই দেশে কোনো ইসলাম থাকবে না। আজিজ ভাই, আপনার কাছে আবারও আসবো, আমি তুষার ভাইয়ের কাছে আসতে চাই। তুষার ভাই, এই যে ঐক্য, যে প্রশ্নটি আমি বলছিলাম আজিজ ভাইকে, যে স্বার্থ না আদর্শ, কোনটি আসলে মুখ্য বিষয়? যে ঐক্য আমরা দেখতে পাচ্ছি সেই ঐক্য পুরোপুরি স্বার্থের ঐক্য। এখানে আদর্শ তো অনুপস্থিত। কেননা আপনি যদি দেখেন একটা আদর্শ নির্বাচনে কি হয়, সেখানে দলগুলি আলাদা আলাদাভাবে তাদের ম্যানিফেস্টো বা তাদের যে প্রতিশ্রুতি এবং তাদের যে লক্ষ্য উদ্দেশ্য সেটা ভোটারদের কাছে তুলে ধরে। এখনো পর্যন্ত আপনি সেই লক্ষ্য উদ্দেশ্যের কোনো নমুনা কিন্তু আমাদের সামনে নাই। বিএনপির একটা 31 দফা আছে, কিন্তু জামাতের যে ঐক্যজোট, সেই জোটের মধ্যে কিন্তু এক একজনের লক্ষ্য আদর্শ ভিন্ন ভিন্ন। এমনকি যে ইসলামী দলগুলি সেখানে আছে, তারা অতীতে একে অন্যের বিরুদ্ধে বিষোদ্গার করেছে। জামাত ইসলামকে তারা বিভিন্ন কারণে দোষী করেছে, সমালোচনা করেছে। এমনও একটি দল আছে যারা বলেছে যে কমিউনিস্টদের হাতেও ধর্ম নিরাপদ, কিন্তু জামাত ইসলামের হাতে না। এরকম একটি বক্তব্য আমি ইন্টারনেটে দেখেছি, যেটা তারা বলেন নাই, কোনো বিরোধিতা করেন নাই, তার মানে এটা স্ট্যান্ড করে এই বক্তব্যটা। এবং সেইখানে সুফিবাদী ঘরানার পলিটিক্যাল পার্টি আছে, অথচ জামাতে ইসলামের যে ধর্মভিত্তিক যে ইন্টারপ্রিটেশন, সেখানে কিন্তু তারা এই সুফিবাদী বিভিন্ন তৎপরতাকে বিভিন্ন জায়গাতে তারা কিন্তু এটা নেতিবাচকভাবে দেখেছেন। ফলে তাদের কিন্তু সেইখানেও পার্থক্য আছে। আর তাদের সঙ্গে সবচেয়ে বেশি পার্থক্য আছে এলডিপির, এনসিপির। এনডিপি বলছে যে জামাত তো আগের মতো জামাত নেই, জামাত এখন সেটা আগের তারা থেকে কিভাবে অনেক বুঝলেন? পরিশীলিত। তারা কি জামাতের সঙ্গে বলেছে। অনেক মেলামেশা করেছেন? জামাতের বিভিন্ন মিটিংয়ে বিভিন্ন জায়গাতে তারা সেখানে গিয়েছেন। এলডিপি এই সিদ্ধান্তে কি করে পৌঁছালো? আমরা তো উল্টাটাও বলতে পারি, কলি আর অলি একই রকম নাই। কলি যা বলেছিল সেটাও নাই, অলিও সেই জায়গাতে নাই। তো কলি আর অলির মতিভ্রম হয়েছে, এটা আমরা বলতে পারি না ভোটাররা? আমার তো মনে হচ্ছে অলি আহমেদ সাহেব আগের জায়গাতে নাই। অলি আহমেদ সাহেব বহু বছর আগে যুদ্ধ করেছেন, বয়স বেড়েছে, হয়তো যুদ্ধের স্মৃতি ভুলে গিয়েছেন।
উনি ভুলে গিয়েছেন যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সাথে তিনি যুদ্ধের সময় ছিলেন। উনি ভুলে গিয়েছেন সম্ভবত। তো হতে পারে না যে ওনার অনেক বয়স হয়েছে, বয়স হলে ডিমেনশিয়া হয়, নানান ধরনের বিষয় বলি, হতেই পারে। তো আমরা যদি বলি, ভোটাররা যদি বলি যে উনি আগের মতো নাই, ওনার দল আগের মতো নাই, সেটার উত্তর উনি কীভাবে দিবে? ফলে এগুলোর কোনো ব্যাখ্যা নাই, কারণ ওনাদের কোনো নির্বাচনী ম্যানিফেস্টো নাই। ওনারা জিতলে পরে কি করবে, হারলে পরে কি করবে, কিচ্ছু আমরা জানি না। এরপরে যদি আপনি যান এনসিপির সঙ্গে তো কোথাও মিল নাই। এনসিপি বলেছিল জুলাই সনদ, জুলাই ঘোষণা, জুলাই চার্টার, তারা নিজেরা ওটা স্বাক্ষর করেছে কিনা এখনো পর্যন্ত আমরা পরিষ্কারভাবে জানি না। আপনি জানেন? গণভোটের পক্ষে তারা দাঁড়িয়েছিল, গণভোট বাদ দিয়ে তারা এখন সারাদিন ভোটের প্রচারণা করছে। গণভোটের পক্ষে বিপক্ষে তারা কোনো কথা বলে? তাদের কোনো প্রচারণা আছে? আমি শুনতে পাই না অন্তত পক্ষে। গণভোটের প্রচারণা করবে সরকার, যেন গণভোট হচ্ছে সরকারের দায়। সরকারের দায় তো না। এই জুলাই ঘোষণা, জুলাই সনদ যারা করার জন্য সরকারকে বলেছেন, যারা নিজেরা বসে থেকে এটা বানিয়েছেন, তারা সেটা পাশ করানোর জন্য কোনো প্রচারণা করছেন না। তারপরে বলেন তাদের দলে তাদের নারী থাকার কথা অন্যান্য যে কোনো দলের চাইতে বেশি। তাদের দল থেকে নারীরা দলে দলে পদত্যাগ করছেন। কি কারণে? নারীরা কি তাদের ভুল বুঝতে পেরেছেন, নাকি দল তাদের ভুল বুঝতে পেরে নারীদেরকে সরিয়ে দিয়েছেন? এনসিপি জোটে যোগ দেওয়ার একটা সভা করেছে, একটা মঞ্চ, সেই মঞ্চের মধ্যে আমি নারী দেখি নাই। লাইন দিয়ে পুরুষরা বসে আছেন। অথচ এই দলের জন্য ডিম খেতে গিয়েছিলেন সুদূর নিউ ইয়র্কে তাসনিম জারা। জি তুষার ভাই, আমি একটু, আপনি এনসিপির কথা বলছিলেন, আদর্শের কোথায় মিলল? এখানে একটা দল আছে যারা টকশোতে নারী থাকলে আসে না, উপস্থাপক নারী হলে আসে না। এর আগে যোগ দিয়েছে এমন দলের সঙ্গে যেসব দলে নারী আছে, তাহলে তারা ভবিষ্যতে সংসদেও নারী থাকবে। সেইখানে তারা কি করে যাবেন? সংসদের নারী সদস্যদের কি তারা বের করে দেবেন, নাকি যেদিন তারা যাবেন সেদিন নারীরা যাবেন না, আর যেদিন নারীরা যাবেন সেদিন তারা যাবেন না? এগুলোর তো কোনো পরিষ্কার কোনো ব্যাখ্যা নাই। খালি বলছে কি জানেন? খালি বলছে আমরা নির্বাচনের জন্য ঐক্য করেছি। তো নির্বাচন তো একদিন হয়, ওই একদিন লোকজন ভোট দেয়, ওই একদিনে ঠিক হয় কে সরকার করবে, কে বিরোধী দল হবে। কিন্তু তারপরের 5 বছর শুধু নির্বাচনের দিনের জন্য ওনারা ঐক্যটা করেছে। নির্বাচনের পরের দিনই কি ওনারা আবার আগের জায়গায় ফেরত যাবেন? সেটাও তো তারা বলছেন না। আমরা কি করে শিওর হব যে পরের দিনই তারা নিজেরা আবার নিজেদের বিরুদ্ধে কথাবার্তা শুরু করবেন না? জি, আমি একটু বক্তব্য উল্লেখ করতে চাই। আপনি এনসিপির কথা বলছিলাম। বাংলাদেশ 2 ভাগে বিভক্ত হয়ে পড়েছে উল্লেখ করে হাসনাত আব্দুল্লাহ বলেছেন, একটি পক্ষ চায় গোলামি আর একটি পক্ষ চায় আজাদি। একটা পক্ষ চায় ভারতের তাবেদারি আর একটা পক্ষ চায় বাংলাদেশের স্বনির্ভরতা। একটা পক্ষ চায় স্বাধীনতা আর একটা পক্ষ চায় পরাধীনতা। আমরা চাই কে বাংলাদেশকে পরিচালনা করবে, কে সরকার গঠন করবে, সেটা বাংলাদেশের জনগণই নির্ধারণ করবে। তিনি বলেছেন আজাদির কথা বলেছেন, গোলামির কথা বলেছেন, ভারতের তাবেদারি, একটি বাংলাদেশের স্বনির্ভরতা, বেশ কিছু বিষয় নিয়ে কথা বলেছেন। এগুলো ওনারা যখন যেদিন যেটা মনে হয় সেটা বলেন। ওনাদের কথার উপরে আমরা আর আস্থা রাখতে পারছি না। আমি একদম পরিষ্কার বলি, ওনারা সবচেয়ে বেশি জামাতের বিরুদ্ধে কথা বলেছেন এবং তারা বলেছেন জামাত ইসলামের বিভিন্ন সমালোচনা করেছেন। আপনি দেখেন, এখন সার্চ দেন, এখন খোঁজেন, এখন তারা বলছেন ওরাই নাকি আজাদি, ওরাই নাকি গোলামির বিপরীতে, ওনারাই নাকি সার্বভৌমত্ব। তো এতদিনে আপনারা ওনাদের বিরুদ্ধে কুকথা বললেন কেন, সমালোচনা করলেন কেন, কি কারণে? একটা পক্ষ গোলামি চায়, একটা পক্ষ আজাদি চায়, তাহলে তাসনিম যারা আজাদি চায় না, আজাদ হয়ে গিয়েছে, সে আজাদ হয়ে স্বতন্ত্র হয়ে গিয়েছে, সেই তো সবচেয়ে বড় আজাদি। তো এতদিন ধরে আপনাদের গোলামির মধ্যে সে ছিল, সে বেরিয়ে গিয়ে আজাদি হয়ে গেছে। তাজনুবা জাবিন আজাদি হয়ে গিয়েছে, তাই না? পুরা আজাদ একেবারে, তাই না? তো একটা পক্ষ আজাদি চায়, এখন সেটা কোন আজাদ এটাও তো আমরা জানি না। এইসব কথা বলার আগে একবার চিন্তা করা উচিত যে আগে কি বলেছিলেন। আপনি যদি কোনো কিছু বলে থাকেন বলতে পারেন, মানুষের কথা বদলাবে, এতে কোনো অসুবিধা নেই। মানুষের কথা বদলাবে, মানুষের আদর্শ বদলাবে, মানুষের লক্ষ্য বদলাবে, কারণ মানুষ পরিবর্তনশীল। মানুষ ধীরে ধীরে অভিজ্ঞতা সঞ্চয় করে, নিজের ভুল ত্রুটি বিবেচনা করে। সেক্ষেত্রে বলতে হবে যে আগের কথাটা ভুল ছিল, আগের কথাটা ভুল ছিল বলেন, আগের কাজকর্ম ভুল ছিল সেটা বলেন। এখন ঠিক রাস্তায় এসেছেন, আলহামদুলিল্লাহ, আপনারা ঠিক রাস্তায় এসেছেন, জামাতের সঙ্গে যোগ দিয়েছেন, জামাতের হাতে হাত মিলিয়ে ইলেকশন করছেন, খুবই চমৎকার। এটা পরিষ্কারভাবে বলেন, তাইলে ভোটটা দিতে পারি আমরা। কিন্তু সেটা তো তারা বলছেন না। কে আজাদি চায়, কে গোলামি চায়, সেটা তারা পরিষ্কার বলেন না কেন, সেটাও তারা বলছেন না। আর আজাদি গোলামি আমরা তো বুঝি, যে রিক্সায় চড়তো সে এতই আজাদ হয়েছে যে একটু ক্লান্ত হয়ে গেলে এসি ছেড়ে দিয়ে প্রাডো গাড়ির মধ্যে গিয়ে উপরের দিকে চোখ বুজে শুয়ে থাকে আজকাল লোকজন। এই আজাদি তো আমরা দেখতে পাচ্ছি, বিরাট আজাদ হয়েছেন তারা। রিক্সায় চললে গায়ে বাতাস লাগতো, এখন এসির বাতাস লাগে। এই আজাদি আমরা দেখতে পাচ্ছি না চোখে। জি, কেউ গাড়িতে চড়া অন্যায় না, আমি আবার বলি, কিন্তু এই গাড়িতে চড়ার বিষয়টার একটা দীর্ঘ প্রক্রিয়া আছে। একটা লোকে পুরান গাড়ি কিনে,
তারপরে একটা রিকন্ডিশন গাড়ি কিনে, তারপরে একটা নতুন গাড়ি কিনে, তারপরে 6টা-5টা গাড়ির মডেল বদলানোর পরে একটা প্রাডোতে গিয়ে চড়ে। আর আমরা তো দেখি ওনারা মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়ার পরেই মনে হয় পুরান গাড়িটা কিনেছিলেন, নাইলে এইরকম বড় গাড়ির মধ্যে গিয়ে উপর দিকে চিত হয়ে যাওয়ার সুযোগ কেমনে করে তারা পায়? আমি আজ পর্যন্ত তো জীবনে আমার আত্মীয় স্বজনের পর্যন্ত একটা প্রাডো নাই। এক একজন আছে 20-30 বছর ধরে ব্যবসা করে, কোটি কোটি টাকা আয় করেছে, প্রাডো কিনতে পারে না, কারণ এক গাড়ির দাম 2 কোটি। আর তারা দেখি ভাইদের, তাদের বড় ভাইরা গাড়ি পাঠায়। আমাদের এত বড় ভাই ছিল, এখন তো সব নাই হয়ে যাচ্ছে, আমরাই বড় ভাই হয়ে গেছি। কই আমাদেরকে জীবনে কেউ একটা রিক্সাও পাঠায় নাই। আমরা এত অপাঙ্ক্ত, এত বাজে, এত জঘন্য জেনারেশন ছিলাম। জি, জেন জি যে তারা বলছে, আমরা তো দেখতে পাচ্ছি তাদের তো জীবন শুরুই হচ্ছে বড় বড় গাড়ি দিয়ে। এইসব বললে হবে না। ইনকাম ট্যাক্সের ফাইলে নাই টাকা, আর চলাচলের মধ্যে আমরা দেখতে পাই তো কে কয়টা পাঞ্জাবি বানায় আর কে কয়টা জুতা বানায়। আর আমাদেরকে ব্যক্তিগত আক্রমণ তারা কম করেছেন। এই যে আমরা দুজন বসে আছি, আমাদের মতো লোকেরা যখন কথা বলেছেন, ব্যক্তিগত আক্রমণ তারা কম করেছেন। এই ব্যক্তিগত আক্রমণের জন্য কি অপরাধ আমরা করেছিলাম? ওনারা জনে জনে তারা বিভিন্ন জায়গায় প্রকাশ্যে বলেছেন আমাদের কথা বলার অধিকার কেড়ে নিতে চেয়েছেন। যে কথা বলার অধিকারের জন্য আমার মতো লোকেরা জুলাই মাসে গিয়ে রাস্তায় তাদের পাশে দাঁড়িয়েছিল, তাদের মুখ বন্ধ করার চেষ্টা করেছেন। সাংবাদিকদেরকে কারারুদ্ধ করেছেন, সাংবাদিকদেরকে বন্দী করার জন্য রীতিমতো বক্তৃতা দিয়েছেন, বয়কট করার জন্য বলেছেন, হিংসা ছড়িয়েছেন, বিদ্বেষ ছড়িয়েছেন। কোন জুলাই সনদে লেখা আছে মানুষের কথা বন্ধ করা যাবে? কোন জুলাই সনদে লেখা আছে বাক স্বাধীনতা রোধ করা হবে? কোন জুলাই সনদে লেখা আছে সমালোচনার পথ বন্ধ হবে? হাসিনাকে সমালোচনা করেছি, তখনও এরকম হয় নাই। আগে ভালো ছিলাম না, কিন্তু আমরা আশা করেছিলাম আগের চাইতে ভালো থাকবো। আগে মোটেও ভালো ছিলাম না। জি, আমি আজিজ ভাইয়ের কাছে আসতে চাই। আজিজ ভাই, আমরা তুষার ভাইয়ের বক্তব্য শুনছিলাম। নির্বাচন পাতানো নিয়ে একটি অভিযোগ গত কয়েকদিন ধরেই করা হচ্ছে, যে পাতানো হতে পারে এরকম একটি আশঙ্কা হচ্ছে। প্রশাসন একদিকে ঝুঁকে পড়েছে। সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে আজকে প্রধান নির্বাচন কমিশনার বলেছেন এবার কোনো পাতানো নির্বাচন হবে না। আমি আপনার কাছে আসবো, তার আগে আমাকে একটু বিরতিতে যেতে হচ্ছে। দর্শক, একটি বিরতি নিচ্ছি, ফিরছি এখনই। বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন 21 রাত। আমাদের সঙ্গে আছেন গণমাধ্যম ব্যক্তিত্ব ডাক্তার আব্দুন্নত তুষার এবং সিনিয়র সাংবাদিক এম এ আজিজ। আজিজ ভাই, আপনার কাছে আমার প্রশ্ন ছিল বিরতিতে যাওয়ার আগে, যে পাতানো নির্বাচনের আশঙ্কা করা হচ্ছে এবং তারই পরিপ্রেক্ষিতে প্রধান নির্বাচন কমিশনার বলেছেন এ ধরনের কোনো শঙ্কার জায়গা নেই। আমি তো আপনাকে আগেও বলেছি, এটা পাতানো নির্বাচন। আপনি যদি জামাতের আমিরের বক্তব্য শুনেন, যেটা রয়টার্সে প্রকাশ পেয়েছে, এবং আগে গত নির্বাচনের আগে যদি জিএম কাদেরের বক্তব্য শোনেন, তাহলে বুঝবেন পাতানো নির্বাচন তো ওনারাই ফিল করতেছে পাতানো নির্বাচন হবে। কারণ ওরা বলছে না যে ভারতের সাথে কথা বলছে, এটা বলা যাবে না, তাদের অনুমতি ছাড়া বলা যাবে না, জামাতের আমির বলেছে। সুতরাং উনি জানে, উনি বলে দিলেই হয়, ওনার কাছে জিজ্ঞেস করলেই হয় ইলেকশন কমিশনার। এখন ইলেকশন কমিশনার কয় ট্রেনের লাইনচ্যুত হয়েছিল, ট্রেনের নষ্ট হয়ে গেছে, বিকল হয়ে গেছে, এটাকে ঠিকই চালানো হবে। নির্বাচন, আমার কাছে মনে হচ্ছে নির্বাচন এখন হবে, যতই সন্ত্রাস করুক, যাই করুক, নির্বাচন হবে। এবং নির্বাচনের ফলাফল কি হবে তাও নির্ধারিত। জামাত অল্প সিট পেয়ে আগের জায়গায় চলে গেছে, ফলাফল নির্ধারিত। হ্যাঁ, আপনি কিভাবে বলছেন এটি? আমি বোঝাই যায়, জামাতের আমি জিএম কাদের এদের বক্তৃতা, জিএম কাদের প্রার্থী চাইছে, প্রথমে মিডিয়া আসছে না, কেউ ওখানে দরখাস্তই করে না, কেউ আবেদনই করে না, তারপরে ভুলভাল সব নমিনেশন ভুলভাল বাতিল হয়ে গেছে। জামাত এখন আগের মতো তাফালিং নাই আর কি। ওই দুটো প্রোগ্রাম করার পরেই জামাত কিন্তু বুঝে ফেলছে যে তারা এখন জিতবে না। ওই আগের জায়গায় একবার নিরপেক্ষ ভোট করে, স্বতন্ত্র ভোট করে একটা সিট পেয়েছে, আর একবার 3টা সিট পেয়েছে। এবার নেই 10টা পাবে, টাইম 15টা পাবে। 11টা দলকে নিচে কিছু কিছু ভোট। এত কম সংখ্যা আপনি কেন বলছেন? কিভাবে বলছেন? এই যে তাদের তো ধারণা যে তারা এবার অনেক বেশি ভালো করবে। আগের 11টা দল নিচে সবাই ভোট যদি সবাইকে দেয়,
তাহলে নাই 15টা, নাই 20টা, নাই 30টা, তাকে বিরোধী দলেই থাকতে হবে এবং ছোট বিরোধী দল থাকবে। আমি বলেছি বড় বিরোধী দল হতে পারবে না, ছোট বিরোধী দলই হবে তারা। এবং এই জন্যই তারা বলতেছে যে এইটা হলো পাতানো নির্বাচনের, এটার কথা হচ্ছে তারা বুঝে ফেলছে যে তাদের নিজস্ব জরিপ আছে, জরিপে বুঝে ফেলছে যে আর রেজাল্ট তাদের আগে যে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখেছিল সেটা আর দেখতে পাচ্ছে না। এই জন্যই বলতেছে এখন পাতানো। বলা হচ্ছে প্রশাসন একদিকে ঝুঁকে গেছে, সবাই তো বলে, ওরা যেখানে যাওয়া যায় সেখানেই তো বলা হয় শিক্ষা প্রতিষ্ঠান তাদের দখলে, প্রশাসন তাদের দখলে, আইন শৃঙ্খলা বাহিনী তাদের দখলে, তারপরে ঝুঁকে পড়তেছে কি করে, ওনারা বোঝে কি করে? তার মানে তাদের নিজেদের লোক কিন্তু ঠিক তারা তো রাখতে বলছে পারছে না। যে ঝুঁকে আছে অন্যদিকে। অন্যদিকে মানে বলতে চাই বিএনপির দিকে, আমি খোলসা করে দিই বিএনপির দিকে। তো 2001 সালে আপনার খারাপ কথা বলতে হয়, জনগণকে এত বোকা বাড়া তো উচিত না। ওনারা তো পলিটিক্স করে। 2001 সালে কি হয়েছিল? কোনো জরিপ বলছে বিএনপি সরকার গঠন করবে? কোনো একটা জরিপ? আওয়ামী লীগের নেতাদের সাথে শেখ হাসিনার সাথে সব বিদেশিরাও দেখা করছে। এখন ওই যে বই রেখেছে কন্ডোলেন্স বুক, বেগম খালেদা জিয়ার, ওখানে স্বাক্ষর করতে আসে রাষ্ট্রদূতরা, আসে বিদেশি প্রতিষ্ঠানে আসে, আসার সময় তারেক রহমানের সাথে দেখা করে। এখন বলে যে সব দেখা করতেছে, মিটিং করতেছে। আরে এটা দোষের কি হলো? এটা দোষের কি হলো? আপনি বলেন 2001 সালের নির্বাচনে এমন একটা জরিপ নাই যে জরিপ বলছে বিএনপি ক্ষমতায় আসবে। জনগণ চুপি সারে ভোট দিয়ে দিছে। ওই যে আপসীন এরশাদের বিরুদ্ধে গণতন্ত্র পুনরুদ্ধারের বিরুদ্ধে আন্দোলন করেছিল, ওইটার রায় কিন্তু জনগণ দিয়েছে। এবারেও যে শুরু করেছিল, যে শুরু করছে, এখনও দেখেন প্রত্যেকটা হত্যাকাণ্ডের পিছনে কিন্তু প্রমাণ নাই, কিন্তু বোঝা যায় দেশের পরিস্থিতি অস্থিতিশীল কে করতে চাচ্ছে, এটা কিন্তু অনুমান করা যায়, অনুমান করা যায়। এই জন্য আমি বলছি যে আমি অনুমান থেকেই বলছি যে জামাতের যে আগে যে সরকারে যাওয়ার আকাঙ্ক্ষা ছিল, ইচ্ছা ছিল, এটাতে ভাটা পড়েছে এবং তারা খুব অল্প সিট নিয়ে বিরোধী দলে থাকবে এবং অনেকগুলো দল আছে বলে কিছু ভোট পাবে, তারা বিরোধী দলে থাকবে। এই জন্য বলতেছে পাতানো খেলা। ওই সূক্ষ্ম কারচুপি, স্থূল কারচুপি আগে বলতো না, ওরকম একটা আগেই কয়ে দিল আর কি, যে পাতানো খেলা, আমরা হেরে গেছি, নাহলে আমরা জিততাম। জি, আপনার বক্তব্য আমরা শুনেছি, স্পষ্ট আপনার বক্তব্য। আমি তুষার ভাইয়ের কাছে আসতে চাই। তুষার ভাই, আপনি দৈব চয়নের একটি বিষয়ে বলছিলেন শুরুতে, আমি সেই প্রসঙ্গে একটু আসতে চাই। ভোটের আগে দলীয় ডিসি এসপিদের অপসারণের দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী। গতকাল তারা সিসির সঙ্গে বৈঠক করেছেন, সেখানে বলেছেন নির্বাচনের আগে মাঠ প্রশাসনে কর্মকর্তা রদবদল লটারির মাধ্যমে করার দাবি জানিয়েছিল জামায়াতে ইসলামী। অন্তর্বর্তী সরকারও এ পদ্ধতি প্রয়োগ করে পুলিশ সুপার নিয়োগ দিয়েছিল। এখন সেই এসপিদেরও দলীয় আখ্যা দিয়ে তাদের সরানোর দাবি তুলেছে জামায়াতে ইসলামী। সেই সঙ্গে জেলা প্রশাসকদের পরিবর্তনের দাবিও জানানো হয়েছে। এখন তারা অনেক ধরনের দাবি তুলবেন, কারণ তারা বুঝতে পারছেন যে আদর্শবিহীন ঐক্য আসলে তাদের দল, যেটি পরিপূর্ণভাবে এক ধরনের আদর্শের উপরে স্থাপিত, এটা তাদের জন্য ক্ষতিকর হবে। এটা আমার ধারণা, এটা তারা বুঝতে পারছেন। কেননা আপনি দীর্ঘ সময় ধরে একটা আদর্শ ভিত্তিক রাজনীতি করেছেন, সেই আদর্শের ভালো মন্দ বিচার এটা আলাদা, কিন্তু তার নিজেদের ভোটার তো আছে, এবং সেটা যত অল্পই হোক, তারা তো একটা নির্দিষ্ট আদর্শের কথা চিন্তা করে এই দলটার পেছনে দাঁড়িয়েছে। অতএব আমার কাছে মনে হয় যে তারা এটা বুঝতে পারছেন এবং তারা এখন নানান ধরনের দাবি তুলছেন। আপনি দেখেন লটারি কি, লটারি দৈব চয়ন কি জিনিস, একটা অনির্ধারিত নাম উঠবে, এই দাবিটা তাই না? তাদেরই এটা ছিল। তাদেরই ছিল এবং সেইভাবে কিন্তু করা হয়েছে। এখন তারা বলছেন এটাও ঠিক নাই। ওনারা যা যা আগে করেছেন তারা সবই বলছেন ঠিক নাই। আমার কথাটা ভিন্ন। আমার কথা হচ্ছে প্রশাসনকে রীতিমতো ছাঁকনি দিয়ে ছেকেছেন তারা 15-16 মাস। ভালো ভালো অফিসারদেরকে রিটায়ার করিয়ে দিয়েছেন। অনেকে পূর্বীকৃত অপরাধ বা অভিযোগ যে কোনো কারণেই হোক তাদের চাকরিচ্যুত করা হয়েছে, কাউকে কাউকে নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে, ওএসডি করা হয়েছে, কাউকে কাউকে জেলেও পাঠানো হয়েছে, তাই না? এমনকি পুলিশের সবচেয়ে বড় কর্মকর্তা রাজসাক্ষী পর্যন্ত হয়েছে। এখনো যদি তারা বলেন যে পুলিশের মধ্যে দলীয় লোক আছে, তাহলে তো পুরা পুলিশের সব লোককে আবার নাড়াচাড়া করতে হবে। এতদিন তারা কি করেছেন? তারপরে তারা প্রশাসনকে যদি এই কথা বলেন, প্রশাসনের তো আসার পরেই শুরু হয়েছিল ডিসি নিয়োগ। আপনার মনে হচ্ছে ডিসি নিয়োগকে তো নাম দেওয়া হয়েছিল ডিসি বাণিজ্য। তো এই যে বাণিজ্য হলো অথবা হলো না, এত কিছুর পরে, এতদিন ধরে নিয়োগ বদলি এসব করার পরে যদি এখন এসে ওনারা বলেন যে না এইখানেও আমাদের লোক নাই, আমাদের লোক তাদের লোক কি জিনিস? আমরা তো আশা করেছিলাম এই অন্তর্বর্তী সরকারের অধীনে
আমাদের আর তাদের লোক বলে কিছু থাকবে না, যারা থাকবে তারা সব প্রজাতন্ত্রের লোক। এইটাই তো সংস্কার। তাহলে সেই সংস্কার হয় নাই? আপনি শুধু গণভোটের পরে সংস্কার হবে? গণভোটের পরে কি এদের সবার চাকরি চলে যাবে কারণ এরা প্রজাতন্ত্রের লোক না, এরা সব বিএনপির লোক আর জামাতের লোক? এরকম ব্যাপারটা। তার মানে কি? তার মানে হচ্ছে ওনারা অভিযোগ করছেন যে প্রশাসনে দলীয়করণ আছে। তো প্রশাসনে দলীয়করণ যদি এখনো থাকে, সেই দলীয়করণ কে করেছে? ওনারাই বসে বসে করেছেন, অথবা অন্তর্বর্তী সরকার করেছে। ওনারা কি বলতে চান অন্তর্বর্তী সরকার দলীয়, দলের লোক নিয়োগ দিয়েছে? ওনাদের কথার সাথে স্ববিরোধী সব মানে যুক্তি, যেটা আমি সাধারণ লোক আমি বুঝতে পারি না। না, একটি কথা বলছি যে তারা একদিকে প্রশাসনের দিকে হেলে পড়েছে একটা অংশ, এটি তারা বলছেন। ভোটাররা তো হেলে পড়ে। আপনি যদি বলেন ভোটাররা যেদিকে ভোট দেয়, তাহলে ভোটাররা ওইদিকে হেলে পড়ে না। হেলে পড়লে, হেলে পড়তে পারে, ভালো কথা, হেলে পড়েছে, ওনাদের কথা সত্য ধরে নিলাম। হেলে পড়ে কি তারা মানে হেলে হেলে কাজ করছে, মানে যা কাজ করছে সব একটা দলের স্বার্থের দিকে যাচ্ছে? আমার তো সেটা মনে হচ্ছে না। যতজন প্রার্থীর প্রার্থিতা বাতিল হয়েছে, সেখানে জামাতের কতজন আর বিএনপির কতজন? আসলে কি হেলে পড়েছে? কিংবা ধরেন যাদের প্রার্থিতা আপিলে গিয়েছে, জামাতের হয়ে কতজন আপিল করেছে আর বিএনপির কতজন? আমি যদি দেখি আপিল সব হচ্ছে স্বতন্ত্র ছোটখাটো দল, মানে যে স্বতন্ত্র দুধ ভাত। 80% স্বতন্ত্র হ্যাঁ, সব প্রার্থীর দুধ ভাতেরা, বাতিল হয়েছে। দুধ ভাতেরা, স্বতন্ত্রদেরকে দুধ ভাত বানিয়ে দেওয়া হয়েছে। আপনি নিশ্চয়ই দুধ ভাতটা জানেন, তাই না? খেলার মধ্যে থাকে দুধ ভাত। হ্যাঁ, তো আমাদের ছিল রাস্তার পাশে দাঁড়িয়ে থাকে কিছু ছেলে পেলে, বড় ভাইরা যদি বলে একটু খেলতে পারবে, এই আশায় মাঠের পাশে সারাদিন দাঁড়ায় থাকে। সুযোগ পায় কি জানেন? এই বলটা গেছে একটু আইনে দিত। তো এই অবস্থা তো স্বতন্ত্রদের। হেলে পড়েছে মানে কি? আমি তো মনে করি প্রশাসন সম্পূর্ণভাবে বৃহৎ দুটি জোটের দিকে আছে, বরং স্বতন্ত্রদের দিকে নাই, যেটা থাকা উচিত ছিল। জুলাই সনদ বাস্তবায়িত হলে স্বাধীনতা নিশ্চিত হওয়ার কথা ছিল। কার বিরুদ্ধে আজাদি? গোলামি তো বহু ধরনের। গোলামি শুধুমাত্র ওনারা আধিপত্যবাদের বিরুদ্ধে শুধু গোলামিটা দেখেন। আধিপত্যবাদের বিরুদ্ধে সকলে বাংলাদেশের। আধিপত্যবাদের তো কোনো যুক্তি থাকে না, এটা অযৌক্তিক। কিন্তু গোলামি কিন্তু নিজের ভেতরেও থাকে। আজকে কিসের গোলামি আপনি দেখেন। আমরা একটা অদ্ভুত আইন তৈরি করেছি, যে অদ্ভুত আইনের কারণে একজন স্বাধীনচেতা মানুষ স্বাধীনভাবে নির্বাচন করতে পারবে না। ওনাকে দলের ধামা ধরতে হবে, পিছনে গিয়ে দলের ধামা ধরে জোটে যোগ দিতে হবে। আদর্শের কোনো মিল নাই, কোনো কিছুর কিছু মিল নাই। উনি ধামা ধরে অথবা একটা ঢোল নিয়ে ঢোল বাজাতে বাজাতে উনি বলবেন যে আমি ওনাদের সাথে এক না, কিন্তু আমি নির্বাচনের ঢোল বাজাচ্ছি, কারণ আমাকে তো এই ঢোল না বাজালে নির্বাচন করতে দিবে না। এই যুক্তিটা সেরকম না। সকলেই ঢোলবাদক হয়েছেন। এই যে বড় বড় জোটে যারা ছোট ছোট দল যোগ দিয়েছেন, এরা সব ঢোলবাদক। এদের নিজেদের ঢোল ফেলে দিয়ে ওনারা বড় দলের ঢোল বাজাতে শুরু করেছেন। কেন? ওই যে ঢোল বাজানোর পরে, এই আপনাকে আরেকটা মজার গল্প বলি, নাম বলবো না। একজন বিখ্যাত লোক ছিলেন, উনি তার সন্ধ্যাবেলা গান বাজনা আয়োজন করতেন তার বাড়িতে। তো সকলকে ওই কিছু বকশিস দিতেন। তো একদিন তবলচিকে বকশিস দেয় নাই। তো তবলচি তখন ওই যে ধুন দিচ্ছে, ওই যে তেরে কেটে ধা ধেরে কেটে তা, তো এটা দিতে দিতে বলছে তবলচিকে কিছু পাবে না, তবলচিকে কিছু পাবে না, পাবে না, পাবে না। তখন উনি তবলচিকেও কিছু দিয়েছেন। তো এইটা তো সেই অবস্থা, ওইভাবে তবলা বাজাচ্ছে, কোনো কিছুর সাথে মিল নাই। যখন থেকে সবাই কিছু পেয়েছে, আসন টাসন, তখন ওনারাও গিয়ে পিছনে যোগ দিয়েছে। পুরা জিনিসটাই তো হেলে পড়া। ছোট দলগুলি বড় দলের দিকে হেলে পড়েছে, বড় দলগুলির ভিতরে আবার সমর্থকরা এইদিকে ওদিকে হেলে পড়ছে। পুরা জিনিসটাই তো হেলে পড়া হচ্ছে। এই হেলে পড়ার জন্য কে দায়ী? আজিজ ভাই, কে দায়ী আসলে না, হেলে পড়ার জন্য? দেখেন, এই যে ধরেন বিএনপির ভিতরে অনেক দল আত্মীকরণ হয়ে গেছে, আরপিওতে আছে, জোট করলেও যার যার প্রতীকে নির্বাচন করবে। এখন ধরেন ধানের শীষ না পেলে সে জিতবে না, জেতার পরে যদি জেতার পরে আর একটা সমস্যা হবে, সে তো আর ওখান থেকে বেরোতে পারবে না, বিএনপির থেকে বেরোতে পারবে, তাহলে পার্লামেন্টারি মেম্বারশিপ চলে যাবে। কারণ তাকে ওখানেই থাকতে হবে। অর্থাৎ তার দল যে পরিত্যাগ করলো, বিএনপিতে যে যোগ দিল, আবার ফেরত এসে যে দল করবে, সেই সুযোগ কিন্তু নাই। ওই দল থেকে বেরোলে তার দল শেষ, হ্যাঁ, তার মেম্বারশিপ শেষ। সুতরাং এই জন্য আমি বলছি যে এবারে যে জোট হয়েছে, যেগুলো জোট হয়েছে, একদম তাদের নিজস্ব এজেন্ডার কারণে, যে আমাকে পার্লামেন্টে বাই হুক অ্যান্ড ক্রুক আমাকে পার্লামেন্টে যেতে হবে, সরকারে অংশগ্রহণ করতে হবে, মুদ্রা কথা, একই কথা। আর জামাতের যে ঐক্য হয়েছে, আমার দুঃখ একটা জায়গায়, এনসিপিটা বিলীন হয়ে গেল, এনসিপি আর থাকবে না। আমার বক্তব্য হলো এটার ব্র্যান্ড ভ্যালু ছিল, এটা প্রেশার গ্রিপ হিসেবে টিকে থাকা উচিত ছিল, কিন্তু টিকে থাকলো না। তারা ঠিক আগে বলছে না, সব ইসলামিক দলের ভোট এক বাক্সে দেব, যেগুলো জোট পাকাইছে, জোটে গেছে জামাতের সাথে, সব আসলে
আমরা চিনি না, গুপ্ত জামাত আছে না, এগুলো সব গুপ্ত জামাত, তো এই জন্য গেছে ওখানে। তাহলে ওখানে যাবে কেন? বলছে না, আগেই করেই বলছে না যে বিএনপির সাথেও আলোচনা হচ্ছে, বিএনপির সাথেও আলোচনা হচ্ছে, বিএনপির সাথে আলোচনা হচ্ছে, জামাতের সাথে আলোচনা, যেটা আমাদের সুবিধা হবে সেটাই যাব। তার মানে আদর্শ নাই। যেখানে ভাগ বেশি পাইছে সেখানে চলে গেছে। যেখানে হয়তো ভাবতেছে বিএনপির প্রত্যেকটা জায়গায় 5টা 6টা প্রার্থী আছে, ওখানে যদি জোট করি, যদি বিএনপির সব ভোট না পাই, তাহলে কি, তার সাথে জামাতের ভিতরে যাই, ওখানে হয়তো ভোটগুলো পাবো। তাহলে লোয়ার হাউসে অর্থাৎ সংসদে আনুপাতিক হারে উচ্চ কক্ষে কিন্তু যাবে, আনুপাতিক যত পার্সেন্ট ভোট পাবে আনুপাতিক হারে উচ্চ কক্ষে। নিশ্চয়ই কেউ ওই বুদ্ধি দিছে যে তোমরা জামাতের সাথে থাকো, তাহলে আনুপাতিক হারে কিছু ভোট পাইতে পারো, পাইলে তাহলে উচ্চকক্ষে অন্তত সিট কয়েকটা পাইতে পারো, তাহলে তোমাদের পিঠটে বাঁচতে পারে। হ্যাঁ, তা নাহলে তো যেভাবে বিতর্কিত হয়েছে, সংসদেও যদি না থাকে, পার্টিও যদি না ঠেকে, পার্টি তো গেছেই অলমোস্ট বিলীন হয়ে, হ্যাঁ, তাহলে তো তারা কোথায় দাঁড়াবে বলেন? তাহলে তো বিপজ্জনক জায়গায় দাঁড়ায় থাকবে। সুতরাং আমি এই জন্যই বলছি যে এখানে কোনো আদর্শের কোনো বালাই নাই, আদর্শের কোনো কিচ্ছু নাই। আগেও যা ছিলাম এখনো তাই আছি, লাউ আর কদু, পার্থক্য এইটুকু। জি, আমি তুষার ভাইয়ের কাছে আসতে চাই। তুষার ভাই, গত বেশ কিছুদিন ধরেই নির্বাচনী হলফনামা নিয়ে কথা হচ্ছে, ক্রাউড ফান্ডিং নিয়ে আলোচনা হচ্ছে। এই হলফনামার বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? বিশেষ করে হিসাবের অনেক ক্ষেত্রে দেখা যায় একটা গড়মিল থাকে। নির্বাচনী হলফনামা নিয়ে বহুদিন ধরে আলাপ হয় এবং আপনি দেখবেন যে সেই 1/11-এর পরবর্তী সময় থেকে শুরু করে এখনো পর্যন্ত প্রতিটি নির্বাচনে, এই ভুয়া নির্বাচন হোক আর আসল নির্বাচন হোক, প্রতিটি নির্বাচনেই হলফনামা নিয়ে সংবাদ হয়েছে। কেননা প্রার্থীরা এসে বলেন তাদের কোনো গাড়ি নাই, বাড়ি নাই, কিছু নাই। আমার মনে আছে আমাদের বর্তমান প্রেস সচিব উনি বলেছেন ডক্টর ইউনূসেরও বাড়ি নাই, গাড়ি নাই, কিছু নাই। তো সমস্ত বাড়ি গাড়ি নাই এরকম লোকেরাই নির্বাচন করতে আসে, এটা আমরা দেখেছি অতীতেও, এখনও তাই দেখি। কারোই বাড়ি নাই, গাড়ি নাই, কোনো সম্পত্তি নাই, কিছু নাই, কিন্তু তারা নির্বাচন করতে আসে। এবার তো এটা আরও বেশি পরিমাণে দেখা যাচ্ছে, কারণ এনসিপির কারোই বাড়ি নাই, গাড়ি নাই, কোনো কিছু নাই তারা বলেছেন, কিন্তু আবার টাকা আছে ফাইলে, বেশ বেশ ভালোই টাকা পয়সা আছে অনেকেরই। অনেকের পেশাও আবিষ্কৃত হয়েছে, যে পেশার আপনি যুক্তি দিতে পারবেন না। আমি শুধু একজনেরটা একটু বলি। আমাদের এনসিপির যিনি সভাপতি নাহিদ, উনি বলেছিলেন যে ওনার কোনো ব্যাংক অ্যাকাউন্ট নাই, কিন্তু উনি পরামর্শক হিসেবে নিজের পেশা ঘোষণা করেছেন এবং একটা ভালো আয়ও দেখিয়েছেন। করতেই পারেন, ডিগ্রি পাস, পরামর্শ তো উনি দিতেই পারেন, যে কোনো পরামর্শ দিতে পারেন। ধরেন আমি আপনাকে পরামর্শ দিতে পারি, আপনি আমাকে দিতে পারেন, সেটার জন্য যদি কেউ পয়সা দেয় নিতেও পারেন, এটা কোনো অসুবিধা নেই। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে উনি তো উপদেষ্টা ছিলেন। জুলাই মাস থেকে করবর্ষ শুরু হয়েছে, জুনের 30 তারিখের পর থেকে। তো জুলাই মাসে তো ওনার পরামর্শ দেওয়ার মতো সময় থাকার কথা না। তখন তো উনি পুরো আন্দোলন, এবং আমরা দেখেছি ভাতের হোটেলে তাকে নিয়ে যাওয়া হয়েছিল, হারুন তাকে ভাতের হোটেলে নিয়ে গেছিল। তারপরে তিনি যখন মুক্তি পেলেন, আজাদি পেলেন, তখন তিনি বের হয়ে আসলেন, উপদেষ্টা হয়ে গেলেন। উপদেষ্টা থাকাকালীন তো কোনো ব্যক্তিগত কাজ করতে পারার কথা না, কারণ এটা এমনিও নিষিদ্ধ। আপনি কোনো ব্যক্তিকে উপদেষ্টা থাকা অবস্থায় কোনো লাভের কাজ বা কোনো পরামর্শের এগুলো দিতে পারবেন না। উনি যখন উপদেষ্টা পদ ছাড়লেন তখন তিনি দল সংগঠন করছেন, অত্যন্ত ব্যস্ত থাকার কথা। তারপরেও ধরে নিলাম তিনি পরামর্শ দিয়েছেন। তাইলে ওই মার্চ থেকে জুন, এই 3 মাস ওনার পরামর্শ দিতে পারার কথা আসলে এই বছরটাতে, গত কর বছরে। তাহলে মার্চ থেকে জুনের মধ্যে উনি 16 লক্ষ টাকা আয় করেছেন। প্রতি মাসে আসলে ওনার পরামর্শ বিষয়ক আয় 5 লক্ষ টাকার বেশি। তাহলে সারা বছর পরামর্শ যদি উনি দিতে পারতেন, তাহলে ওনার আয় হতো 60 লক্ষ টাকা। পরামর্শ দিলে না ভ্যাট দিতে হয়, সরকারের ভ্যাট আছে, কনসাল্টিং এনি কনসালটেন্সির উপরে সরকারের ভ্যাট দিতে হয়। তো এইসব প্রশ্ন ধরেন আমি এমনি করলাম, আমি ওনার ব্যাপারে নিশ্চিত উনি সৎ মানুষ, উনি আসলেই পরামর্শ দিয়েছেন, টাকা পয়সা সব যা দেখিয়েছেন সবই ঠিক আছে হলফনামা, কিন্তু প্রশ্ন উত্থাপন করার সুযোগ আছে। এই প্রশ্ন উত্থাপন করার সুযোগ সকলের আছে। আপনি যদি দেখেন স্বামী স্ত্রী মিলে 80 লক্ষ টাকার বেশি আছে তাসনিম জারার। বিদেশ থেকে উনি এসেছেন, আসার জন্য যে টিকিট নিশ্চয়ই কেউ কেটে দেয় নাই, উনি নিজেই কেটে এসেছেন। ওই টিকিটের যা খরচ সেটাও বেশ 1-2 লক্ষ টাকা হবে। কত টাকা আমি এখন জানি না আসলে, ইংল্যান্ড থেকে আসতে কত টাকা লাগে। তো অনেক দিন আমি যাই না ইংল্যান্ডে। তো এখন ধরেন উনি এসেছেন, সেখানেও কয়েক লক্ষ টাকা নিশ্চয়ই উনি এনেছেন। তারপরে এই যে গত কিছুদিন যে উনি রাজনীতি করেছেন, সেই রাজনীতির সময় নিশ্চয়ই তার খরচ বিরোচ হয়েছে। তো সেই খরচ বিরোচ তো তিনি পকেট থেকেই করেছেন নিশ্চয়ই, নাকি অন্য কোনোভাবে, যেভাবেই করেন। কিন্তু উনি ক্রাউড ফান্ডিং চেয়ে বসলেন,
এবং ঘোষণা দিয়ে দিলেন কয় মিনিটে কত টাকা, কয় ঘন্টায় কত টাকা পেয়েছেন। কিন্তু যখন ক্রাউড ফান্ডিং করতে বলছেন তখন উনি এনসিপির নেত্রী, তার মানে এনসিপির সমর্থকরাই ওনাকে তখন টাকা পয়সা দিয়েছেন বলে আমরা ভাবি, কেননা উনি তো তখন ব্যক্তিগত জনপ্রিয়তার উপর ভিত্তি করে করেন নাই কাজটা। কিন্তু উনি যখন হলফনামা দিলেন সেখানে উনি উল্লেখ করেছেন যে এই উৎস থেকে পাওয়া টাকাটাই উনি নির্বাচনে খরচ করবেন। এনসিপির নাম দিয়ে টাকা তুলে স্বতন্ত্র রাস্তায় টাকা খরচ করা, এটা কি আসলে পারা যায় কিনা, প্রশ্ন তো উঠবে। এই প্রশ্নগুলা করাই হচ্ছে কথা ক, কথা ক, তাই না? শোনো মহাজন, শোনো মহাজন। ওনারা মহাজন, আমরা দরিদ্র, আমরা হত দরিদ্র, আমরা আমজনতা, ওনারা মহাজন। ওনারা মহাজনের গান গেয়েছেন, আমরা মহাজনের কাছে শুধু প্রশ্ন করার অধিকার চেয়েছি। আমি র্যাপ গান বুঝতাম না, এই আন্দোলনের সময় আমি র্যাপ গান বুঝতে শিখেছি, বাংলা র্যাপ আমি ভক্ত হয়েছি, কারণ ওইখানে বলা হয়েছিল আব্দুল তুষার কথা বলতে পারবে, এম এ আজিজ কথা বলতে পারবে, হাসান জাকির কথা বলতে পারবে। কিন্তু এরকম টেলিভিশন আমি দেখেছি নাম উল্লেখ করে বলা হচ্ছে যে আমাদের কথা বলা বন্ধ করতে হবে। কিন্তু আমরা তো প্রশ্ন করব, কারণ আপনি জানেন আমার জীবনের প্রথম আয় 80 টাকা। আমি বুঝি না আজকের যুগে একটা ছেলে বা মেয়ে কি করে 80 লক্ষ টাকা এক বছরের মধ্যে জমাতে পারে, আমি বুঝতে পারি না। আমাকে বুঝিয়ে দিতে হবে। এই হলফনামা যে যেভাবেই দিয়ে থাকুক সাধারণ মানুষের বুঝতে পারতে হবে, কারণ সাধারণ মানুষ ঢাকা শহরে এখনো একটা নতুন ডাক্তার 18,000 টাকা বেতনে চাকরি করে, দৈনিক বেতন 800 টাকা দেয় ডেলি। ওনারা এগুলোর জন্য কথা বলেন নাই। তাসনিম যারা এই 15 মাসে একটা বার বলেন নাই আমার কষ্ট হয়েছে। 800 টাকা দেয় ক্লিনিকে, 800 টাকা দৈনিক। 200 টাকা যদি খায় আর 200 টাকা যাতায়াত করে, পকেটে 400 টাকা থাকে। মাসের শেষে একটা নতুন ডাক্তারের আয় 12,000 টাকা। কিভাবে সম্ভব? আজিজ ভাই, আপনাকে দিয়ে শেষ করতে চাই। শুরুতেই বলা হচ্ছিল যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, আমরা দেখলাম হাদির হত্যাকাণ্ডের পর আরও একাধিক ঘটনা দেখলাম। এ বিষয়ে আপনি যদি সংক্ষেপে কিছু বলতে চান। হ্যাঁ, দেখেন, প্রথমে প্রায় মাসখানেক আগে চিরঙে মিছিলে গুলি করে একটা কর্মীকে মেরে ফেলা হয়েছে। ওর থেকে প্রত্যেক দিনই একজন দুইজন এরকম হচ্ছেই। সবচাইতে হাদি হত্যাকাণ্ড যেটা হলো এইটা সবচাইতে ভাইরাল হয়েছে এবং সবার মন ছুঁয়ে গেছে। হ্যাঁ, কিন্তু দেখেন এটার চার্জশিটও দেওয়া হয়েছে, কিন্তু মূল খুনি কোথায় এটা কিন্তু আমরা জানি না। ধারা ঠিকই দিছে 302, কার বিরুদ্ধে 302 দিল, কার বিরুদ্ধে 313 দিল, অমুক দিল। এই ধারাগুলি কেমন দিল? অর্থাৎ যিনি পলাতক, যদি ধরেন তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তো ইনকলাব মঞ্চ শাহবাগ আটকায় মিছিল করে, তাদের বলছে যে তাদের হাদির বিচার না হওয়া পর্যন্ত নির্বাচন হবে না। এটাও তো একটা অস্বস্তিকর। এতদিনে কেন হাদির খুনি ধরা পড়বে না? বর্ডার পাস করে শোনা যায় বর্ডার পাস করে গেছে, ভারতে চলে গেছে, সেটা তো প্রমাণ নাই। আবার শোনা যায় দেশের ভিতরে আছে, সেটা তো প্রমাণ নাই। তারপরে চার্জশিট দিলেন, এটা হলো লোক দেখানো, এটা হলো জাস্ট স্পেসিফাই করার জন্যে, ওই ইনকলাব মঞ্চ যাতে সান্ত্বনা পায় যে চার্জশিট দিয়ে ফেলছে, এখন অনুপস্থিতিতে বিচার হবে। আসামি পাবেন কোথায়? আসামি পাবেন কোথায়? অনুপস্থিতি যদি সে ভারতে গিয়েই থাকে, তাকে তো আনতে পারবেন না আপনি। শেখ হাসিনাকে তো আনতে পারতেছেন না, তাকেও পারবেন না। হ্যাঁ, তো সুতরাং এই বিচারটা আমি তো বলবো একটা এক ধরনের প্রহসন। আপনি তো তাকে ধরার চেষ্টা করেন নাই। সে তো অনেক দিন এই দেশে ছিল পলাতক, তার প্রমাণ নাই বিদেশে গেছে। তা ধর ভারতের থেকে না করে দিল যে না আমরা আমাদের এখানে আসে নাই, তখন আবার এটা উল্টা হলো যে না দেশের ভিতরেই লুকায় আছে। কোনো আইনশৃঙ্খলা বাহিনীতে তাকে শনাক্ত করতে পারে নাই, এখন পর্যন্ত পারে। জি, আজকে শরীয়তপুরের জাজিরায় একজন মারা গেছে ককটেল বিস্ফোরণে, ঘরের বসত বাড়ির ঘরের চাল টাল উড়ে গেছে, 2 জন আহত হয়েছে গুরুতর অবস্থা। আর এর আগে কেরানীগঞ্জের হাসনাবাদে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের খবর আমরা পেয়েছিলাম, সেখানেও নারী শিশু সহ বেশ কয়েকজন আহত ছিল। এবং এই ঘটনাগুলোকে জঙ্গি সংশ্লিষ্টতার তথ্য পেয়েছে বলে আইন শৃঙ্খলা উল্লেখ করেছে। জঙ্গি তো শেখ হাসিনা বলছে জঙ্গি নাই, এখন আবার জঙ্গি কি একই ভাষা ইউজ করতেছে? আপনি বলেন তো, অভ্যুত্থানের পরে 60% থানা লুট হয়ে গেছে, আগুন দিয়ে পোড়ায় দিছে, সেই অস্ত্র গেল কোথায়? যৌথ বাহিনী নামাইছেন না? আমরা তো দেখছি এই ছুরি কাঁচি এগুলো উদ্ধার করছে।
এরপরে আবার ডেভিড হান্ট সেকেন্ড ফেজ শুরু হয়েছে। তো এগুলোকে উদ্ধার করতে পারেন না কেন? মিসক্রিয়েন্ট ধরতে পারেন না কেন? অস্ত্র কোথায়? অস্ত্র কোথায়? আবার এরপরে আবার বলছে যে প্রার্থীদেরকে আপনার গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক তিনি বলেছেন 50 জন প্রার্থীকে টার্গেট কিলিং করা হবে এবং তার কাছে প্রমাণ আছে। সে বলছে, তাকে জিজ্ঞেস করছেন আমরা জানি কিছু, সে সূত্রটা কোথায় জানি না তো। এখন তারপরেই কিন্তু হাদিকে মেরে ফেলা হয়েছে এবং হাদির যে খুনি তার সাথে মিছিল করছে, তার সাথে ইলেকশন ক্যাম্পিং করছে, সে সফট কিলিং, আমি বলবো সফট টার্গেট ছিল। পায়ে হেঁটে রিক্সায় চড়ে অল্প খরচ করে নাই, সে একটা নূতন ধরনের ইলেকশনের প্রসেস তৈরি করেছিল। এই জন্য মানুষের মন ছুঁয়ে গেছে, যে সে একটা ব্যতিক্রম ধর্মী পলিটিক্সের কথা জানান দিছে। তা আপনি তাকে ধরতে পারবেন না? তাহলে তারপরে তাকে সিকিউরিটি দেন নাই, সে তো প্রার্থী, দেন নাই তো। এখন প্রার্থী তো ইতিমধ্যে ওইটার কারণে আপনি জানেন না, নারায়ণগঞ্জ থেকে একজন বিএনপির প্রার্থী নির্বাচন থেকে নিজেকে প্রত্যাহার করেছে। হ্যাঁ, সুতরাং কালকেও ধরেন ঢাকা শহরে একজন, চিটাগাং একজন মেরে ফেলছে। হ্যাঁ, ঢাকায় যুবদল আর স্বেচ্ছাসেবক দল মারা গেছে। তো এটা তো হচ্ছে। এখন ট্রেনের ইলেকশনের ট্রেন চলছে, কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর তো উন্নতি ঘটতেছে না। তো এটার ভিতরে নাহিদই বলছিল যে সরকারের ভিতরে সরকার আছে, বলছে না সরকারের ভিতরে সরকার, তাহলে তো সরকারের ভিতরে কেউ অস্থিরতা তৈরি করতে চায় কিনা সেটাও তো খুঁজে দেখা দরকার। জি, আমরা শেষ করব। তুষার ভাই, আপনি খুব সংক্ষেপে যদি কিছু বলতে চান যে আসলে সাম্প্রতিক যে পরিস্থিতি চলছে সেটা নিয়ে আপনার মূল্যায়নটা কি? আইনশৃঙ্খলা রক্ষার জায়গাটি যে দুর্বল, এটি নিয়ে কিন্তু শুরু থেকে সবাই বলেছেন। মব, একে অন্যের উপরে নানান ধরনের হামলা, প্রকাশ্যে বিষোদ্গার, গালিগালাজ, অহেতুক মানুষকে ট্যাগ করা, এই বিষয়গুলি করে এই পরিস্থিতিটা তৈরি করা হয়েছে এবং প্রায় সকলের বিরুদ্ধে যেন ঘৃণা, বিদ্বেষ এবং এক ধরনের বিষোদ্গারের যে একটা চেষ্টা, এটা কিন্তু চলেছে। এই পুরো অংশটা থেকে আমি শুধু লক্ষ্য করেছি একটি দল নিজেকে সরিয়ে রেখেছিল এবং একজন নেতা সম্পূর্ণভাবে নিজেকে সরিয়ে রেখেছিলেন। এছাড়া প্রায় সকলেই কিছু না কিছু বিষোদ্গার করেছেন। এখন এরকম একটা পরিস্থিতি তৈরি করার পরে নির্বাচনের ঠিক আগে নির্বাচনকে ভণ্ডুল করার জন্য, বানচাল করার জন্য একটা মহল কিন্তু চেষ্টা করেছে এবং করে যাচ্ছে। এই সকল কিছু মিলে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে, যে পরিস্থিতিতে আমি মনে করি অন্তর্বর্তী সরকারের প্রধান চেষ্টা হওয়া উচিত নির্বাচনের সময় যতটুকু সম্ভব নিরাপত্তা বিধান করা, যাতে করে ভোটাররা এসে ভোট দিতে পারে। ভোটাররা ভোট দিয়ে ফেললে ভোটের মাধ্যমে সত্যিকারের নির্বাচিত জনপ্রতিনিধিরা যদি ক্ষমতায় আসে, তাহলে তাদের হাতে বাংলাদেশ যে কোনো সময়ের চাইতে অনেক বেশি নিরাপদ থাকবে। আরেকটা জিনিস লক্ষ্য রাখতে হবে, সেটি হচ্ছে যে কোনোভাবেই যেন ভোটের ময়দানে কোনো প্রার্থী বিষোদ্গার করে বক্তৃতা দিতে না পারে। আমি একটা ছোট্ট কথা বলতে চাই, ভোট ছাড়াও বিভিন্ন ধরনের গণজমায়েত কিন্তু আয়োজন করা যাচ্ছে, এগুলি বন্ধ হয় নাই, কিন্তু সেই সব গণজমায়েতে রাজনৈতিক বক্তব্য দেওয়া অব্যাহত আছে। নানান কারণে গণজমায়েত করা যায়। আপনি একটা স্কুলের একটা পুরস্কার বিতরণী ডেকেও কিন্তু গণজমায়েত করা যায় নানানভাবে। লক্ষ্য রাখতে হবে যে কোনো নির্বাচন ছাড়া অন্য যে কোনো উদ্দেশ্যে গণজমায়েতে রাজনৈতিক বক্তব্য প্রদান সম্পূর্ণভাবে বন্ধ করে দিতে হবে। প্রকাশ্যে মাইক লাগিয়ে একমাত্র প্রার্থী এবং প্রার্থীর যে জনসভা সেটি ছাড়া আর কেউ যেন মাইক লাগিয়ে রাজনৈতিক বক্তব্য আপাতত এই ইলেকশন পর্যন্ত না দেয়। কেননা এতে করে এক একজন এক একভাবে অনিয়ন্ত্রিত কথাবার্তা বলে জনগণকে উত্তপ্ত করে ফেলা এবং এক ধরনের আমি বলবো যে শান্তি শৃঙ্খলার অবনতি ঘটানোর, বিদ্বেষ ছড়ানোর একটা সুযোগ থাকে। শেষ করতে হচ্ছে আজকে আমাকে এখানেই। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে রোববার ঠিক রাত 12টায়। কাল ছুটির দিন, আপনাদের ছুটির দিনটি সবার ভালো কাটুক।